আচ্ছা এই থামো। ওকে, গত ক্লাসে আমরা অর্থাৎ 5 নম্বর ক্লাসে আমরা প্রিজমের কিছু ম্যাথ প্রবলেম সলভ করছিলাম। তো প্রিজমের একটা ছোট্ট টপিক বাদ আছে, একটা লেজুর টপিক, সেটা হচ্ছে সরু প্রিজম। এটা আমরা পড়ি নাই। তো আজকের ক্লাসে আমরা প্রথমে সরু প্রিজম এই টপিকটা নিয়ে একটু আলোচনা করব। সরু প্রিজমের ক্ষেত্রে কোন সূত্র প্রযোজ্য হয় সেই সূত্রের ডেরিভেশনটা নিয়ে আলোচনা করব, এবং তারপরে আজকের ক্লাসে যে মেইন টপিক যেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি আজকে, সেটা হচ্ছে গলীয় তলে আলোর প্রতিসরণ। তো আমরা গলীয় তলে আলোর প্রতিসরণের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করব এবং সেইখান থেকে ডেরিভেশনের মাধ্যমে সূত্র আনবো। তো তোমরা একটু লেকচার নম্বরটা লিখো, লেকচার 6.06। তাহলে প্রথম টপিকটা হচ্ছে সরু প্রিজম। সরু প্রিজম, সরু প্রিজম কাকে বলে? সরু প্রিজম হচ্ছে যে প্রিজমের প্রিজম কোণের মান 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রি এই রেঞ্জের মধ্যে, সেই প্রিজমকে আমরা বলি হচ্ছে সরু প্রিজম। তাহলে আমরা একটু সংজ্ঞাটা লিখি। যে প্রিজমের প্রিজম কোণ 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রি এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে সেই প্রিজমকে সরু প্রিজম বলে। সেই প্রিজমকে সরু প্রিজম বলে। এখন কেন এই সরু প্রিজমটাকে মূল প্রিজম থেকে আলাদা করা হচ্ছে, কেন এটাকে আলাদা একটা টপিকের মর্যাদা দেওয়া হচ্ছে, এই জিনিসটা আমরা একটু বুঝবো। আমি একটু সরু প্রিজম আঁকি। দেখো, এইটা হচ্ছে একটা সরু প্রিজম। প্রিজম কোণের মানটা, এই যে প্রিজম কোণ এ, এই কোণের যে মানটা তার রেঞ্জ হবে 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রির মধ্যে। এটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বইয়ের তথ্য অনুযায়ী। ইসাক স্যারের বইয়ে কিছু প্রিজমের সরু প্রিজমের ম্যাথ আছে যেখানে প্রিজম কোণটাকে 10 ডিগ্রি ধরেও করা হয়েছে। তো আমরা মানে তপন স্যারের বই অনুযায়ী যদি বলি, তাহলে প্রিজম কোণের মান হবে 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রি এই রেঞ্জের মধ্যে। তাহলে কোণের মানটা দেখো অনেক কম না? আমরা পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্বে একটা প্রমাণ শিখছিলাম, সেটা হচ্ছে থেটা কোণের মানটা যদি খুবই কম হয়, খুবই ক্ষুদ্র হয়, মূলত সেটা 4 ডিগ্রির কম বা 4 ডিগ্রির সমান এই রেঞ্জের মধ্যে যদি হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি সাইন থেটা সমান সমান ট্যান থেটা ইকুয়াল টু থেটা। তাহলে থেটা খুব ক্ষুদ্র হলে, শর্ত থেটা খুব ক্ষুদ্র হলে আমরা লিখতে পারি সাইন থেটা সমান সমান ট্যান থেটা ইকুয়াল টু হচ্ছে থেটা। এই জিনিসটা আমাদের কিন্তু অনেক অধ্যায় লাগছে। কোন কোন অধ্যায় লাগছে বলতে পারবা? সরল সন্ধিত স্পন্দনের অধ্যায় লাগছে, নিউটনিয়ান গতিবিদ্যা অধ্যায়ের আমরা যখন ব্যাংকিং কোণ পড়ি সেই সময় লাগছে, মানে অনেক জায়গায় কিন্তু এই সূত্রটা লাগছে। দেখো, জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ে আমাদের এই সূত্রটা লাগতেছে। তো সরু প্রিজম কেন আলাদা করা হচ্ছে সেটা আমরা বুঝতে চাই। আমরা যে কোনো প্রিজমের ক্ষেত্রে প্রিজমের প্রতিসারাঙ্ক মিউ, প্রিজম কোণ এ এবং ন্যূনতম বিচ্যুতি অর্থাৎ ডেল এম, এদের মধ্যে একটা সম্পর্ক শিখছিলাম। সেই সম্পর্ক সূচক সূত্রটা হচ্ছে মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন এ ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে সূত্র। এখন বলা হচ্ছে প্রিজম কোণের মানটা অনেক কম, 4 ডিগ্রি 6 ডিগ্রি এই রেঞ্জের মধ্যে। তাহলে এবারে তুমি একটু দেখো তো, প্রিজম কোণের মানটা যদি অনেক কম হয়, তার সাথে ন্যূনতম বিচ্যুতি কোণটা যোগ হচ্ছে, যোগ হয়ে তাকে আমি আবার 2 দিয়ে ভাগ দিচ্ছি। যদি এর মানটা অনেক কম হয়, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি বা বিচ্যুতি কোণের মানটা সেটাও অনেক কম হবে। কিভাবে, কেন অনেক কম হবে আমরা একটু বুঝি। মনে করো দুইটা তল পরস্পরের সাথে সমান্তরালে আছে, এই দুইটা বিভেদ তল পরস্পরের সাথে সমান্তরাল, আর মাঝখানে মনে করো একটা প্রতিসারক মাধ্যম রাখা আছে। তাহলে এই তলে গিয়ে যখন একটা আলোক রশ্মি আপতিত হবে, এটা যখন এই যে প্রতিসরিত হয়ে আবার যখন নির্গত হবে, তখন কিন্তু আপতিত রশ্মি সমান্তরালে নির্গত হয়। বিচ্যুত কোণ বলতে আমরা কি বুঝি? কোনো একটা আলোক রশ্মি আপতিত হয়ে যখন ওই মাধ্যম থেকে নির্গত হবে, তখন কতটুকু কোণে বেঁকে নির্গত হচ্ছে সেটাই ছিল হচ্ছে বিচ্যুতি কোণ। তাহলে যদি আপতিত রশ্মির সমান্তরালেই নির্গত হয়, তাহলে এই ক্ষেত্রে বিচ্যুতি কোণের মানটা কত থাকে? ডেল কত হয়? 0 হয়, 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি হইল? শর্তটা কি? এখানে এই যে দুইটা বিভেদ তল পরস্পরের সাথে সমান্তরাল, দুইটা বিভেদ তল যখন পরস্পরের সাথে সমান্তরাল থাকবে, তখনই কিন্তু বিচ্যুতি কোণের মানটা 0 ডিগ্রি। যদি এই দুইটা বিভেদ তলের মধ্যকার একটা কোণ থাকতো, মানে এই দুইটা তল পরস্পরের সাথে সমান্তরালে না থেকে যদি পরস্পরের সাথে একটা কোণে হেলানো থাকতো, তাহলে কি ডেলের মানটা 0 হতো? এখন এই দুইটা বিভেদ তলের মধ্যকার কোণটা বা হেলানো তলটা এটা যত বেশি হবে, হেলানো কোণটা যত বেশি হবে, তত কিন্তু বিচ্যুতি কোণের মানটা বাড়তে থাকবে, তত কিন্তু এই আলোক রশ্মিটা বেশি বেঁকে নির্গত হবে। মনে করো এই যে দুইটা তলের মধ্যকার কোণ হচ্ছে এইটা কোণ, ধরো এই কোণের মানটা আমি বললাম এটা হচ্ছে 4 ডিগ্রি। তাহলে এর জন্য আমি ডেলের মানটা যেটা পাবো, অবশ্যই এই হেলানো কোণের মানটা যদি বেড়ে এখন 30 ডিগ্রি হয়, তার জন্য কিন্তু এই ডেলের মানটা বেশি হবে। তাহলে ডেলের মানটা বাড়লে, মানে এর মানটা বাড়লে প্রিজম কোণের মানটা বাড়লে ডেলের মানটা বাড়ে, আবার প্রিজম কোণের মানটা যদি কমে তাহলে ডেলের মানটা কিন্তু কমে। তাহলে এই ক্ষেত্রে বলা আছে
মানে আমাদের সরু প্রিজমের ক্ষেত্রে শর্ত বলা আছে এর মান হবে 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রি, তাহলে ন্যূনতম যে বিচ্যুতি কোণের মানটা সেই কোণের মানটাও এই মানের চেয়ে কম হবে বা এই মানের কাছাকাছি কোনো একটা মান হবে, এই মানের চেয়ে বেশি হতে পারবে? বেশি হতে পারবে না, কারণ আমি দেখতেছি যখন হেলানো মানে কোণের মানটা বা দুইটা তলের মধ্যবর্তী কোণটা যখন 0 ডিগ্রি ছিল তখন কিন্তু বিচ্যুতি কোণের মানটাও 0 ডিগ্রি ছিল। যত দুইটা তল পরস্পরের সাথে বেশি হেলানো থাকবে তত কিন্তু এই ডেলের মানটা আস্তে 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 বাড়তে থাকবে। তো দেখো 4 ডিগ্রি খুবই সামান্য কোণে হেলানো, তাহলে ডেলের মানটা মানে আলোক রশ্মি কতটুকু কোণে বেঁকে নির্গত হচ্ছে সেই ডেলের মানটাও খুব কম থাকবে। তাহলে বুঝলাম এ কম হলে ডেল এম এর মানটাও কম, তাকে আমার যোগ করে আবার 2 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে দেখো তো এই কোণের মানটা কম না, টোটালটা এই টোটালটা তো একটা অ্যাঙ্গেল, তাহলে সেই অ্যাঙ্গেলের মানটা কম। তো আমরা এখানে লিখছি যদি থেটা খুব ক্ষুদ্র হয় তাহলে সাইন থেটা ইকুয়াল টু হচ্ছে থেটা, তাহলে এখানে দেখো তো সাইন একটা অ্যাঙ্গেল না, তাহলে আমরা সাইন থেটা ইকুয়াল টু যদি থেটা লিখি তাহলে এখানে লিখবো সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2, এটা সমান আসলে সাইনটা বাদ দিয়ে এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2, শুধুমাত্র শর্ত হচ্ছে থেটা খুব ক্ষুদ্র হতে হবে। নিচে কি আছে সাইন এ বাই 2, তাহলে এখানেও তো আমরা লিখতে পারি এ ডিভাইডেড বাই 2 অনলি, তাহলে মিউ ইকুয়াল টু আমরা এইটা পেলাম। এবার 2 উপর থেকে নিচ থেকে কাটে দাও, তাহলে কেটে দিলে কি থাকলো দেখো মিউ এটা ইকুয়াল টু এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই এ। এখন আমি এ প্লাস ডেল এমটাকে এই পাশে লিখলাম, তাহলে এ এর সাথে মিউ গুণ হয়ে যাবে, তাহলে মিউ ইন্টু এ। আচ্ছা ডেল এম ইকুয়াল টু তাহলে কত, ডেল এম ইকুয়াল টু মিউ ইন্টু এ মাইনাস এ, তাহলে অতএব ডেল এম ইকুয়াল টু কত, এটাকে যদি আমি কমন নিই তাহলে কি পাচ্ছি মিউ মাইনাস 1। তাহলে এইটা হচ্ছে সরু প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি কোণের সম্পর্ক, এটা হচ্ছে সরু প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি কোণের সূত্র আর কি। তাহলে সরু প্রিজমের জন্য ন্যূনতম বিচ্যুতি কোণ আমরা পেয়ে গেলাম। এখন সরু প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি কোণটাও যা বিচ্যুতি কোণটাও তাই। আমরা এটা কি বের করছি ন্যূনতম বিচ্যুতি কোণ, আমি কি বিচ্যুতি কোণ বের করছি? ন্যূনতম বিচ্যুতি আর বিচ্যুতি কোণ কি একই জিনিস? না, আলাদা জিনিস, কিন্তু পার্থক্য আছে। সকল বিচ্যুতিকে কিন্তু আমি ন্যূনতম বিচ্যুতি বলতে পারবো না, এখানে আমি সরু প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতিটা বের করছি। আচ্ছা দেখি তো সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণ কি হয়। তাহলে দেখো আমি একটা প্রিজমকে মোটামুটি একটু বোঝার জন্য বড় করে আঁকতেছি, মানে আমি এখানে কোণ দেখাবো আয়ন I2 এগুলো দেখাবো। তাহলে আলোক রশ্মি গিয়ে আপতিত হইলো এই তলে, এটা হচ্ছে অবিলম্ব, এই কোণটা হচ্ছে আয়ন। প্রতিসরিত রশ্মি এই যে অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে ভেতরে এটা হচ্ছে R1, এখানে অবিলম্বের সাথে এই যে কোণটা এটা হচ্ছে R2, আর এখানে যখন নির্গত হচ্ছে তখন নির্গত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করতেছে সেটা হচ্ছে I2। তো এই ক্ষেত্রে দেখো তো বিচ্যুতি কোণ, অর্থাৎ এই রশ্মিটাকে পিছন দিকে বর্ধিত করব, এটাকে সামনের দিকে বর্ধিত করব, এটাকে পিছন দিকে বর্ধিত করব, যে কোণটা পাওয়া যাবে সেটা হচ্ছে বিচ্যুতি কোণ। তো ডেলের আমরা সূত্র পেয়েছিলাম যে ডেল ইকুয়াল টু আয়ন প্লাস I2 মাইনাস হচ্ছে এ, এটা হচ্ছে বিচ্যুতি কোণ, ঠিক আছে? ন্যূনতম বিচ্যুতি না কিন্তু বিচ্যুতি কোণ, যে কোনো বিচ্যুতি কোণের জন্য এটা সূত্র। এখন তুমি দেখো সরু প্রিজমের ক্ষেত্রে এই তলে আপতন কোণের এই যে মানটা, অবিলম্বের সাথে আপতন কোণের এই যে মানটা অর্থাৎ আয়ন, এটা অনেক বড় হতে পারে না, এটা হবে অনেক কম, খুবই ক্ষুদ্র একটা মান হবে। প্রশ্ন হচ্ছে কেন, কে বলছে এটা যে কম হইতে হবে, কে বলছে এই কথাটা? বেশি হইলে কি সমস্যা? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যদি এই কোণের মানটা কম হয়, আয়নের মানটা যদি কম হয়, আমরা তো সূত্র জানি যে মিউ ইকুয়াল টু সাইন আয়ন ডিভাইডেড বাই সাইন R1 ইকুয়াল টু সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2, এটা তো আমরা জানি প্রিজমের ক্ষেত্রে, এটা হচ্ছে সূত্র। তাহলে তুমি দেখো আয়ের মানটা যদি আমি বাড়াই, কোন একটা প্রিজমের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক মিউ তো কনস্ট্যান্ট, তাহলে আমি যদি আপতন কোণ আয়নের মানটা বাড়াই তাহলে কিন্তু অবশ্যই প্রতিসরণ কোণ R1 এর মানটা বাড়বে। আমি আপতন কোণ বাড়াবো, প্রতিসরণ কোণের মানটা বাড়বে, আপতন কোণটাকে কমাবো, প্রতিসরণ কোণের মানটাও কমবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে তুমি দেখো এই আয়নের মানটা যদি আমি খুবই ক্ষুদ্র নিই, আয়নের মানটা ধরো আমি নিলাম 3 ডিগ্রি বা 4 ডিগ্রি 6 ডিগ্রি এরকম একটা মান নিলাম, তাহলে মিউ হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে সেই ক্ষেত্রে R1 এর মানটা কি হবে? খুব ক্ষুদ্র হবে। আমি যদি আয়নের মানটা খুব ক্ষুদ্র নিই, এরকম রেঞ্জে নিই 6 ডিগ্রি 4 ডিগ্রি এই রেঞ্জে নিই, তাহলে R1 এর মানটাও কি হতে হবে? খুব ক্ষুদ্র হতে হবে। এটা আমি বাড়াইতে থাকলে এটা তখন বাড়তে থাকবে, কিন্তু এটা যদি আমি কমাইতে থাকি তাহলে এটাও আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। তাহলে দেখো ভালো করে দেখো, এই আয়নের মানের উপর মানে এই R1 এর মানটা আয়নের মানের উপর ডিপেন্ড করতেছে। এই মানটা যদি আমি খুবই কম নিই, খুবই ক্ষুদ্র একটা মান দিই, ঠিক আছে, তাহলে R1 এর মানটা এটাও কমে যাবে, এটাও খুব ক্ষুদ্র হবে। তাহলে আয়ন আমি লিখলাম খুব ক্ষুদ্র, তাহলে এটা খুব ক্ষুদ্র হলে R1টা সেটাও খুব ক্ষুদ্র। এবার মজার ব্যাপার হচ্ছে এ প্রিজম কোণ এটা হচ্ছে R1 এবং R2 এর যোগফলের সমান। সরু প্রিজম কিন্তু যে কোনো প্রিজম না, সরু প্রিজমের ক্ষেত্রে এই এ কোণের মানটা কত? 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রি এই রেঞ্জের মধ্যে। এখন আমি আয়নের এমন একটা মান নিলাম যার জন্য R1 এর মান পাইলাম, সাপোজ R1 এর মানটা পাইলাম 2.5 ডিগ্রি, তাহলে দেখো তো R2 এর মান কি 30 ডিগ্রি 60 ডিগ্রি 50 ডিগ্রি এরকম কোনো মান আসবে? এই মানটা কি আসবে? R2 এর মানটাও কি আসবে? খুব কম আসবে, খুবই ক্ষুদ্র একটা মান আসবে, কারণ R1 এর মানটা খুব ক্ষুদ্র, আয়ন খুব ক্ষুদ্র নেওয়ার কারণে। আর সরু প্রিজমের ক্ষেত্রে বলাই আছে যে এর রেঞ্জ হচ্ছে এইটা। এখন এ হচ্ছে R1 এবং R2 এর যোগফল, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে R2 এর মানটাও কম হইতে হবে। R2 এর মানটা কি অনেক বড় হওয়া যাবে? তাহলে এটাও হবে কি? খুব
ক্ষুদ্র, এটাও হবে খুব ক্ষুদ্র। এইবার দেখো R2 যদি খুব ক্ষুদ্র হয় তাহলে I2 এটা কি খুব বড় হইতে পারে? তাহলে এটাও কি হবে? খুব ক্ষুদ্র। দেখো সিরিয়াল মেইনটেইন করো, যে আয়নটা খুব ক্ষুদ্র হলে আরনটা ক্ষুদ্র। এখন এ হচ্ছে খুবই ক্ষুদ্র সরু প্রিজম, আরন এবং R2 এর যোগফল হচ্ছে এ, তাহলে আরন খুব ক্ষুদ্র সরু প্রিজমের জন্য এ খুব ক্ষুদ্র যদি হয় তাহলে R2 এর মানটাও হবে খুব ক্ষুদ্র। এখন R2 যদি খুব ক্ষুদ্র হয় তাহলে I2টাও হবে ক্ষুদ্র। এটা আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে আয়নের মানটা বড় হইলে সমস্যা কি? ধরো এই আয়নের মানটা আমি সরু প্রিজমের ক্ষেত্রে এই যে আয়নের মানটা এটা আমি নিলাম হচ্ছে 40 ডিগ্রি নিলাম, তো সমস্যা কি? যেখানে প্রিজম কোণের মানটা হচ্ছে মনে করো 4 ডিগ্রি, তো এটা যদি আমি 40 ডিগ্রি নিই, এই তলে যে প্রতিসরণ কোণ আরন তার মান ধরো এই মিউ এর মান আমি বললাম সাপোজ মিউ এর মান হচ্ছে 4/3 বা 1.33, তো সেই ক্ষেত্রে মনে করো ধরো আরনের মানটা এটা আসলো হচ্ছে 28 ডিগ্রি, ধরো এটা আসলো, ঠিক আছে? তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো এক্স্যাক্টলি কত মান আসবে। আমি এখানে ধরে নিলাম যে ধরো 28 ডিগ্রি আসলো। এবার এ হচ্ছে আরন এবং R2 এর যোগফলের সমান, যেখানে এ এর মান হচ্ছে 4 ডিগ্রি এবং 6 ডিগ্রি রেঞ্জের মধ্যে আমি আরনের মানটা পাচ্ছি 28 ডিগ্রি, তাহলে R2 এর মানটা কত? মাইনাস। এটা হইতে পারে, এটা কোনো বাস্তব কথা হইলো? তাহলে তুমি দেখো আয়নের মানটা বাড়াইতে পারবা না, আয়নের মানটা তুমি বাড়াইতে পারবা না, আয়নের মানটা তোমার খুব ক্ষুদ্র রাখতে হবে। আয়নের মানটা বাড়াইলে এই সমস্যাটা কি হচ্ছে, R2 এর মানটা নেগেটিভ চলে আসতেছে, অবাস্তব একটা ঘটনা ঘটে যাচ্ছে, তো আমরা এই কাজটা করতে দিব না, ঠিক আছে? তাহলে এই জন্য আমার I2 এর আয়নের মানটা এটাকে খুব ক্ষুদ্র রাখতে হবে, এটাকে বড় করলে চলবে না। এই বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে যদি এইটা খুব ক্ষুদ্র হয়, I2টাও খুব ক্ষুদ্র হয়, আরনও খুব ক্ষুদ্র হয়, R2ও যদি খুব ক্ষুদ্র হয়, দেখো তো আমি এখানে এই জিনিসটা লিখতে পারি কিনা, মিউ ইকুয়াল টু সাইন আয়নকে শুধুমাত্র আয়ন, সাইন আরনকে শুধুমাত্র আরন, ঠিক আছে? লিখতে পারি তো, খুব ক্ষুদ্র যেহেতু। এটাকে লিখতে পারি I2, নিচে লিখতে পারি R2। তাহলে বলো তো আয়ন ইকুয়াল টু এখানে কত? কোনাকুনি গুণ করো, মিউ ইন্টু আরন। I2 ইকুয়াল টু কত? মিউ ইন্টু R2। এই মান দুইটা আমি এখানে বসাই। আমরা কি চাচ্ছি? বিচ্যুতি কোণ বের করতে চাচ্ছি না? তাহলে আয়ন হচ্ছে মিউ আরন, I2 হচ্ছে মিউ R2 মাইনাস হচ্ছে এ, তাহলে ডেল ইকুয়াল টু মিউ কমন নিলে আরন প্লাস R2 মাইনাস এ। আরন প্লাস R2 মানে কত? এ। তাহলে এখানে লিখতে পারি মিউ ইন্টু এ মাইনাস এ। আমাদের দরকার হচ্ছে বিচ্যুতি কোণ ডেল, তাহলে অতএব বিচ্যুতি কোণ ডেল এটা ইকুয়াল টু হচ্ছে এ কমন নিয়ে মিউ মাইনাস 1। এইবার একটু খেয়াল করো, এটা আমরা কি বের করছি? বিচ্যুতি কোণ, ন্যূনতম না, বিচ্যুতি কোণ। এখানে কি বের করছিলাম? তুমি দেখো সরু প্রিজমের ক্ষেত্রে দুইটা আসলে একই জিনিস। সরু প্রিজমের ক্ষেত্রে দুইটাকে আসলে আলাদা করা যায় না, এত সরু প্রিজম ওর জন্য ন্যূনতম বিচ্যুতিটাও যা, বিচ্যুতিটাও আসলে তাই। তাহলে এই কারণে দেখো দুই ক্ষেত্রে সূত্রের ফরম্যাটটা একই রকম চলে আসছে। এই বুঝতে পারছো? তাহলে সরু প্রিজমের ক্ষেত্রে আপতন কোণের মানটা কি বড় করা যাবে? কি করতে হবে? খুব ক্ষুদ্র করতে হবে। আর এই ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি বলো বা বিচ্যুতি বলো, দুইটা সূত্রের ফরম্যাট কি আসবে? একই আসবে। এখন এইখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন তেমন কিছু আসবে না। যদি আসে সর্বোচ্চ একটা এমসিকিউ টাইপ ম্যাথ আসতে পারে এবং একটা সংজ্ঞা আসতে পারে। সংজ্ঞাটা হচ্ছে সরু প্রিজম কাকে বলে, তাহলে সরু প্রিজমের সংজ্ঞা আমি এখানে লিখে দিছি, বইতেও তোমরা সংজ্ঞাটা পাবা। আর এখান থেকে মনে করো এ এর মান বলে দিল, ডেল এম এর মান বলে দিল, তাহলে বললো যে মিউ এর মান কত, প্রতিসারাঙ্কের মানটা কত সেটা বের করো। বা মনে করো যে মিউ এর মান বলে দিল, এর মান বলে দিল, বললো যে ন্যূনতম বিচ্যুতি বা বিচ্যুতি কত সেটা বের করো। এই ক্ষেত্রে তোমার সবসময় ন্যূনতম বিচ্যুতির কথা উল্লেখ করবে না, কারণ এই ক্ষেত্রে বিচ্যুতি মানেই আসলে এক ন্যূনতম বিচ্যুতি, মানে একই জিনিস। তো এই ক্ষেত্রে তোমার ন্যূনতম বিচ্যুতি বা বিচ্যুতি এটাকে শুধুমাত্র বিচ্যুতি ধরেই বলবে। তাহলে আশা করি পারা যাবে, ঠিক আছে? তো চলো আজকে পড়তে চাই, সেটা হচ্ছে গোলীয় তলে আলোর প্রতিসরণ। গোলীয় তলে, হেডিং দাও, গোলীয় তলে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ তিনটা চিত্র পাশাপাশি আঁকবো, তোমরা আগে খুব ভালো করে খেয়াল করবা, তারপরে তোমরা আঁকবা। আমি আঁকার সময় তোমরা চিত্রগুলো আঁকবা না। গোলীয় তলে আলোর প্রতিসরণ, আমরা সমতলে আলোর প্রতিসরণ দেখছি, হেলানো তল অর্থাৎ প্রিজম তল সেখানে আলোর প্রতিসরণ দেখছি। তো এখন হচ্ছে গোলীয় তলে আলোর প্রতিসরণ দেখবো, এর বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে লেন্সে আলোর প্রতিসরণ। তো গোলীয় তল কয় ধরনের হতে পারে? দুই ধরনের, উত্তল গোলীয় তল, অবতল গোলীয় তল। আমি যদি একটা গোলীয় তল আঁকি, সাপোজ এই একটা তল আঁকলাম, আমি এখন জিজ্ঞেস করলাম এই তলটা কি তল, কেমন গোলীয় তল, উত্তল নাকি অবতল? দুটাই। কেউ যদি এই দিক থেকে তাকায় দেখে, কেউ যদি এখানে থাকে, সে যদি তাকায় দেখে, এই দিক থেকে যদি তাকায় তাহলে সে দেখবে উত্তল। আর কেউ মনে করো এখানে আছে, সে যদি এদিক থেকে তাকায়, এভাবে যদি তাকায় দেখে, তাহলে সে দেখবে অবতল। তাহলে একটা তল উত্তল এবং অবতল একই সাথে হতে পারে। এখন আমরা কোন তলটাকে উত্তল বলবো, কোনটাকে অবতল বলবো, সেইটা আসলে আলোক রশ্মি ওই তলে কিভাবে পড়তেছে তার উপর ভিত্তি করে আমরা বলবো। বুঝতে পারছো? আলোক রশ্মি কিভাবে ওই তলে পড়তেছে। তাহলে প্রথম এক নম্বরটা হচ্ছে অবতল তলে আলোর প্রতিসরণ। অবতল তলে আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ।
তাহলে আলোক রশ্মি অবতল তলে গিয়ে পড়তেছে, যেহেতু আমরা বলছি অবতল তলে আলোর প্রতিসরণ, তাহলে আলোক রশ্মি কেমন তলে গিয়ে পড়বে? অবতল তলে গিয়ে। তাহলে দেখো এইটা হচ্ছে একটা অবতল তল, এই পাশে প্রতিসারক মাধ্যম রাখা আছে, এই পাশ থেকে আলোক রশ্মি এসে এই পাশে পৌঁছাবে, অর্থাৎ প্রতিসরিত হয়ে এই মাধ্যমে প্রবেশ করবে। তো এই পাশে যে মাধ্যমটা আছে সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে μ2, আর এই পাশে যে মাধ্যমটা আছে সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে μ1। ধরো এটা শূন্য মাধ্যম, হালকা মাধ্যম, আর এটা হচ্ছে আলোকীয় একটা ঘন মাধ্যম। তাহলে আমি দুইটা মাধ্যম দেখাচ্ছি, কোনটা ঘন মাধ্যম? 2 নম্বরটা হচ্ছে ঘন মাধ্যম। এখন গোলীয় তলের ক্ষেত্রে এটা হচ্ছে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের উপর এই গোলীয় তল মানে এইটা যে গোলকের অংশ, সেই গোলকের যে সেন্টার, যে কেন্দ্র, সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এই যে সি, বক্রতার কেন্দ্র, আমি সি দিয়ে বুঝাচ্ছি। এখন মনে করো এই প্রধান অক্ষের উপর এই পয়েন্টে একটা বস্তু আছে, এই যে বস্তুটা আছে সেই বস্তুটাকে আমি বলতেছি ও, অবজেক্টের জন্য বস্তুটাকে ও দিয়ে আমি বুঝালাম। এখন এই বস্তু থেকে আলোক রশ্মি এসে এই তলে পড়বে এবং সেই আলোক রশ্মিগুলো প্রতিসরিত হবে। এখন প্রতিসরিত হয়ে এই বস্তুর কিন্তু এই পাশে একটা বিম্ব গঠন হবে। এখন এই বস্তুর বিম্বটা কোথায় হবে, বিম্বের অবস্থানটা কোথায় বা বিম্বের প্রকৃতিটা কেমন, সেইটা আমি একটু বের করতে চাই। তাহলে বলো তো এই বস্তু থেকে অ্যাটলিস্ট আমার কয়টা প্রতিসরিত রশ্মি আঁকা লাগবে, মানে আলোক রশ্মি কয়টা আঁকা লাগবে? অ্যাটলিস্ট 2টা। কেন 2টা আঁকা লাগবে? কারণ 2টা আলোক রশ্মি পরস্পর গিয়ে মিলিত হবে, ছেদ করবে। একটা আলোক রশ্মি গিয়ে কি ছেদ করানো যাবে? তাহলে অ্যাটলিস্ট 2টা লাগবে। 2টা আলোক রশ্মি যদি আঁকতে পারি, সেই 2টা আলোক রশ্মি যে পয়েন্টে গিয়ে মিলিত হবে সেই পয়েন্টে এই বিন্দু বস্তুর বিম্ব পাওয়া যাবে। বস্তু 2 ধরনের হয়, বিন্দু বস্তু আর নিরবিচ্ছিন্ন বস্তু। আমি কিন্তু একটা পয়েন্ট অবজেক্ট দিয়ে বুঝাচ্ছি, কোনো ক্যালকুলেশন করার সুবিধার জন্য, সুবিধার্থে আমরা পয়েন্ট অবজেক্টটা ইউজ করি। পয়েন্ট অবজেক্ট ইউজ করলে খুব সহজে বিম্ব আঁকা যায়। 2টা আলোক রশ্মি আঁকবো, যেখানে ছেদ করবে ওটাই হবে ওই পয়েন্টের বিম্ব আর কি। এই যে পয়েন্ট বস্তু অবজেক্ট যেটা আছে তার বিম্ব হবে। এখন এইখান থেকে একটা আলোক রশ্মি এই বরাবর আসলো, এই যে প্রধান অক্ষ বরাবর আসলো, এই আলোক রশ্মিটা কি বাঁকতে পারবে? এই আলোক রশ্মিটা প্রধান অক্ষ বরাবর আপতিত হলো, আমি মনে করো বললাম যে পি পয়েন্টে আপতিত হয়েছে। তাহলে দেখো এটা কিন্তু আসলে অবিলম্ব বরাবর আপতিত হয়েছে। এই তলে তুমি যদি একটা এই যে স্পর্শকের উপরে লম্ব টানো, তাহলে সেটা হবে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ ওটাই হচ্ছে এই ক্ষেত্রে অবিলম্ব, অর্থাৎ পিসি। এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ পিসি। তাহলে এই বরাবর আপতিত হলে সেই আলোক রশ্মিটা আর বাঁকবে না, অবিলম্ব বরাবর আপতিত হলে সেটা আর বাঁকবে না। একটা রশ্মি কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, এবার আরেকটা রশ্মি দরকার। তাহলে সেই আরেকটা রশ্মি মনে করো যে এই পয়েন্টে এসে আপতিত হলো, এখান থেকে এই যে বস্তু থেকে এই পয়েন্টে এসে আপতিত হলো। এখন এই আলোক রশ্মিটা তো বাঁকবে, এবার হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে না, তাহলে বাঁকবে, অবিলম্বের দিকে বাঁকবে। এই আলোক রশ্মিটা যদি না বাঁকতো তাহলে কিন্তু রশ্মিটা এই বরাবর চলে যাইতো, যদি না বাঁকতো। এখন কথা হচ্ছে বেঁকে তো যাবে, কিভাবে বাঁকবে? এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে এই পয়েন্টে ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টে আমার এবার একটা অবিলম্ব আঁকতে হবে, অর্থাৎ এই যে এই বিন্দু সি বিন্দু সেন্টার বক্রতার কেন্দ্র এবং এ বিন্দু যে পয়েন্টে আলোক রশ্মি আপতিত হয়েছে, এই 2টা বিন্দু যোগ করে দিলে তুমি যে রেখাটা পাবে সেটাই হবে বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ ওই পয়েন্টে অঙ্কিত অবিলম্ব। সেটাকে আমি এই যে লাল কালি দিয়ে আঁকতেছি যে এইটা হচ্ছে ওই পয়েন্টে অঙ্কিত অবিলম্ব। তাহলে এই পয়েন্টে আমি এই যে অবিলম্বটা পেয়ে গেলাম। এবার দেখো আমার হাতের দিকে তাকাও, এই যে কালো রশ্মিটা ছিল হচ্ছে আপতিত রশ্মি, মানে যদি না বাঁকতো এই বরাবর চলে যাওয়ার কথা ছিল। এখন বেঁকে কোন দিকে যাবে? হালকা থেকে ঘনতে, অবিলম্বের দিকে বাঁকবে। অবিলম্ব হচ্ছে লালটা, তাহলে অবিলম্বের দিকে বেঁকে যাবে, এই যে এইভাবে বেঁকে যাবে। ঠিক আছে, এইভাবে বাঁকবে নাকি? না, এভাবে বাঁকবে না, এইভাবে বাঁকবে। তাহলে বাঁকার ক্ষেত্রটা হচ্ছে এইটুকু। দেখো এই যে বাঁকার রিজিয়ন, মানে কতটুকু অংশের মধ্যে বাঁকতে পারে সেটা হচ্ছে এইটুকু। তাহলে এইটুকু অংশের মধ্যে মনে করো বেঁকে গেল, এই যে বেঁকে যাওয়া রশ্মি হচ্ছে এইটা। তাহলে এই যে কালো যে রশ্মিটা আমি আপতিত রশ্মি যেটা আছে কালো কালি দিয়ে, সেই রশ্মিটা গিয়ে এই পয়েন্টে আপতিত হয়ে যখন প্রতিসরিত হচ্ছে তখন অবিলম্বের দিকে বেঁকে সেটা এই যে নীল রশ্মিটা হয়ে যাচ্ছে। এখন তুমি দেখো এই একটা প্রতিসরিত রশ্মি, এই একটা প্রতিসরিত রশ্মি, এই 2টা রশ্মিকে আমি সামনের দিকে এইভাবে বর্ধিত করি, কোনো দিকে মিলাইতে পারবো? কখনো মিলাইতে পারবো না। তাহলে কিভাবে মিলানো যায়? পিছন দিকে বর্ধিত করি। এখন পিছন দিকে বর্ধিত করলে কি প্রকৃতপক্ষে মেলে? নালে মেলে না। সামনের দিকে হলে যদি হতো তাহলে কিন্তু প্রকৃতপক্ষে মিলতো। তাহলে পেছন দিকে বর্ধিত করলে মিলতে পারে। এই যে পিছন দিকে বর্ধিত করলাম, এই পয়েন্টে মিললো, তাহলে এই পয়েন্টে ওই বস্তুটার বিম্ব পাওয়া যাবে। দেখো এই একটা প্রতিসরিত রশ্মি, এই একটা প্রতিসরিত রশ্মি, 2টার ছেদ বিন্দু হচ্ছে এইটা। তাহলে এই পয়েন্টে আমি ওই বস্তুটার একটা বিম্ব পাবো। কেমন বিম্ব পাবো? অবাস্তব বিম্ব পাবো, কারণ আমার বর্ধিত করে মিলানো লাগছে, প্রকৃতপক্ষে মেলে নাই। তাহলে এই ক্ষেত্রে এই যে বিম্বটা পাবো সেটা হচ্ছে অবাস্তব বিম্ব। তাহলে এখানে আমি লিখছিলাম অবতল তলে আলোর প্রতিসরণ, তাহলে এটা হচ্ছে অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব। এইবার একটু খেয়াল করো, দেখো এটা আমি কি বলছিলাম? অবতল তল বলছিলাম না? আলোক রশ্মি এসে কোন তলে পড়তেছে? দেখো তো কোন তলে পড়তেছে? এই যে অবতল তলে গিয়ে পড়তেছে। তো এই কারণে এটাকে আমি বলছিলাম অবতল তল। যদি এমন হয়তো বস্তু এই পাশে থাকতো, তাহলে আলোক রশ্মি গিয়ে এইভাবে পড়তো, কোন তলে পড়তো? উত্তল তলে। তখন কিন্তু এখানে অবতল লিখতাম না, কি লিখতাম? উত্তল তল। বুঝতে পারছো ব্যাপারটা? এবার চিহ্নের ধনাত্মক প্রথা অনুযায়ী বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধ এদের আমাদের চিহ্ন দিতে হবে। বস্তুর দূরত্বকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, আর বিম্বের দূরত্বকে ভি দিয়ে প্রকাশ করি, আর বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আর দিয়ে প্রকাশ করি।
এখন বস্তুর দূরত্ব কখন প্লাস হবে কখন মাইনাস হবে, বা বিম্বের দূরত্ব কখন প্লাস হবে কখন মাইনাস হবে, এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝবো, নিয়মটা কি? তো সেই নিয়মটা হচ্ছে চিহ্নের ধনাত্মক প্রথা। এখন এই নিয়মগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো আমি একটা একটা করে নিয়ম লিখতেছি। প্রথম নিয়মটা হচ্ছে আলোক রশ্মি কোন তলে গিয়ে যে পাশ থেকে এসে এগুলো লিখতে পারো তোমরা, এই নিয়মগুলো লেখো। রশ্মি চিত্র পরে আঁকবা। আলোক রশ্মি কোন তলে যে পাশ থেকে এসে আপতিত হয় বস্তু সে পাশে থাকলে বস্তুর দূরত্ব যেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, ইউ হবে প্লাস, অন্যথায় যদি উল্টা ঘটনা ঘটে অন্যথায় ইউ হবে মাইনাস। এই হচ্ছে ইউ এর জন্য নিয়ম। তাহলে একবার পড়ে আমরা এই চিত্রে মিলাই কথাটা। বলতেছে আলোক রশ্মি কোন তলে যে পাশ থেকে এসে আপতিত হয় বস্তু সেই পাশে থাকলে বস্তুর দূরত্ব ইউ সেটা হবে প্লাস, মানে বাস্তব, অন্যথায় যদি উল্টা ঘটনা ঘটে মানে অন্য পাশে থাকে আর কি, তাহলে সেই ক্ষেত্রে ইউ হবে হচ্ছে মাইনাস, অর্থাৎ অবাস্তব। আমরা যখন 9 10 ছিলাম তখন আমরা মাথায় রাখতাম এইভাবে, বস্তুর দূরত্ব সর্বদাই প্লাস। বস্তুতে বাস্তব বস্তু, তাই না? তাহলে বস্তুর দূরত্ব মেরু থেকে আমরা সব দূরত্ব কাউন্ট করবো থেকে পি বিন্দু মেরু থেকে, তাহলে বস্তুর দূরত্ব বাস্তব দূরত্ব, তাহলে ইউ সর্বদা কি হবে? প্লাস। এটা তোমরা মাথায় রাখতে পারো যে ইউ সর্বদা প্লাস হবে। গোলীয় তলের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। কিন্তু যখন আমরা লেন্সের সমবায় পড়বো তখন হবে কি, মানে পাশাপাশি মনে করো দুইটা লেন্স আছে, তখন একটা লেন্সের জন্য যে বিম্ব তৈরি হবে পরের লেন্সের জন্য সেটা বস্তু হিসেবে কাজ করবে। আমার কথা বোঝা গেল? লেন্সের সমবায় যখন আমরা পড়বো তখন প্রথম লেন্সের জন্য যেটা বিম্ব তৈরি হবে পরের লেন্সের জন্য সেটা বস্তু হিসেবে কাজ করবে। এখন এরকম কিছু ক্ষেত্রে ইউ কিন্তু মাইনাসও হয়ে যায়। তো এই কারণে চিহ্নের ধনাত্মক প্রথার নিয়ম হচ্ছে এইটা, মানে এভাবে বলে নাই বস্তুর দূরত্ব সর্বদাই প্লাস, নিয়ম তো এটা বলতে পারতো, তাই না? তো এটা হলে সব ক্ষেত্রে কথা সত্যি থাকে না। তাহলে সত্যি কথা হচ্ছে এইটা। কি বলতেছে? আলোক রশ্মি কোন তলে যে পাশ থেকে এসে আপতিত হয় বস্তু সেই পাশে থাকলে বস্তুর দূরত্ব হবে ইউ হবে প্লাস, আর যদি অন্যথায় অন্য ঘটনা ঘটে উল্টা ঘটা, মানে উল্টা কথাটা এখানে যদি প্রযোজ্য হয়, মানে যদি এমন হয় যে বস্তুটা উল্টা পাশে আছে, তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে মাইনাস। দেখো তো আমরা এখানে মিলাই। এটা ছিল না আমাদের বস্তু, এটা বস্তু ছিল না? এই বস্তু থেকে আলোক রশ্মি এসে এভাবে এই তলে আপতিত হচ্ছে। এই যে আলোক রশ্মির আসার দিকটা দেখো, এভাবে এসে এই তলে আপতিত হলো। তাহলে আলোক রশ্মি এই পাশ থেকে আসলো না, এই পাশেই বস্তু আছে না? যে পাশ থেকে এসে আপতিত হবে বস্তু যদি ওই পাশে থাকে, আছে বস্তু ওই পাশে, যদি বস্তু ওই পাশে থাকে তাহলে বাস্তব। তাহলে এই ক্ষেত্রে এই যে পি বিন্দু থেকে আমরা এই যে বস্তুর দূরত্ব কাউন্ট করবো, দ্যাট ইজ ইউ, তাহলে ইউটা কি হবে এই ক্ষেত্রে বলো তো? ইউটা হবে প্লাস। আর গোলীয় তলের ক্ষেত্রে তুমি যদি শর্টকাটটা মাথায় রাখতে চাও, শর্ত এখানে আমি যে নিয়মটা লিখছি সেই নিয়ম অনুযায়ী এটা ঠিক আছে। এখন তুমি যদি শর্টকাট মাথায় রাখতে চাও, এটা তুমি মাথায় রাখতে পারো যে গোলীয় তলের ক্ষেত্রে ইউ সর্বদা প্লাস হবে। গোলীয় তলে কোনো ঝামেলা নেই, ঠিক আছে? লেন্সে গিয়ে মাঝে মাঝে একটু ঝামেলা হবে, কিন্তু এই ক্ষেত্রে তুমি মাথায় রাখতে পারো যে ইউ সর্বদা প্লাস হবে। এইবার আসো ভি কখন প্লাস হবে, ভি কখন মাইনাস হবে। 2 নম্বর নিয়মটা বলতেছে আলোক রশ্মি যে পাশে প্রতিফলিত বা প্রতিসরিত হয়, দেখো এখানে প্রতিফলনের ব্যাপার নেই আমাদের, আমরা কি প্রতিফলন পড়তেছি? কি পড়তেছি? প্রতিসরণ। তো নিয়মে প্রতিফলিত এবং প্রতিসরিত দুইটা কথাই লেখা আছে, তা আমরা শুধু প্রতিসরিত কথাটার উপরে জোর দিব। যে আলোক রশ্মি যে পাশে প্রতিসরিত হয় বিম্ব ওই পাশে গঠিত হলে ভি হবে প্লাস, অন্যথায় ভি হবে মাইনাস। তাহলে বিম্বের দূরত্ব ভি, বিম্ব কোথায় আছে? বিম্বটা কোথায় আমার? এই যে দেখো তো, এইটা না বিম্ব? তাহলে বিম্বের দূরত্ব কোত্থেকে, সকল দূরত্ব কোত্থেকে কাউন্ট করতে হবে? পি বিন্দু থেকে, যে মেরু থেকে। তাহলে এইখান থেকে এই যে বিম্ব, এইটা হচ্ছে ভি। তো কি বলা আছে দেখো, যে পাশে আলো প্রতিসরিত বা প্রতিফলিত হয়, আলোক রশ্মি এই পাশ থেকে এসে এই বিন্দুতে আপতিত হয়েছে, প্রতিসরিত হয়ে আলোক রশ্মিটা এই পাশে গেছে না? তাহলে বলতেছে যে পাশে প্রতিসরিত হয়, তাহলে এই পাশে প্রতিসরণ হয়েছে, প্রতিসরিত হয়ে মাধ্যম চেঞ্জ হয়েছে, এই পাশে আলো পৌঁছাইছে। তাহলে এই পাশে কি বিম্ব আছে? খুঁজে দেখো তো, এই পাশে বিম্ব আছে? নেই। কোথায় আছে? তার উল্টা পাশে। এই পাশে যদি থাকতো, নিয়ম দেখো, এই পাশে যদি থাকতো তাহলে হয়তো বাস্তব, প্রকৃতপক্ষে মিলতো এই পাশে এসে, কিন্তু এই পাশে হয় নাই, উল্টা পাশে হয়েছে, অবাস্তব। দেখো বর্ধিত করে মিলানো লাগতেছে, তাহলে বিম্ব কেমন বিম্ব? অবাস্তব বিম্ব। আর অবাস্তব বিম্ব হলে ভি কি হবে?
মাইনাস হবে। তাহলে এই ক্ষেত্রে ভিটা আমাদের কি হবে এখানে? মাইনাস। এই বুঝতে পারছো? এবার আরেকটা শর্টকাট শেখাই দিই, এটা হচ্ছে নিয়ম। এবার আমাদের মাথায় রাখতে হবে শর্টকাটটা। শর্টকাট হচ্ছে বস্তু আর বিম্বকে যদি একই পাশে দেখো, তাহলে বস্তু যদি বাস্তব হয়, এবং বস্তু সর্বদা বাস্তব হবেই, তাহলে বিম্ব অবাস্তব হবে। কি নিয়ম বললাম? শর্টকাট কি বললাম? বস্তু আর বিম্ব একই পাশে থাকলে, বস্তু বিম্ব একই পাশে আছে, যদি একই পাশে থাকে তাহলে বিম্ব অবাস্তব হতেই হবে 100%। ঠিক আছে? তাহলে বিম্ব কেমন বিম্ব? অবাস্তব বিম্ব। আর অবাস্তব হলে ভি কি? মাইনাস হয়ে গেল। বুঝতে পারছো? এবার আর কখন হবে প্লাস, আর কখন হবে মাইনাস? আর হচ্ছে পিসি, এই যে এতটুকু হচ্ছে আর। আর কখন প্লাস দিব, আর কখন মাইনাস দিব। আলোক রশ্মি যদি উত্তল তলে পড়ে তাহলে সেই ক্ষেত্রে আর হবে প্লাস। আলোক রশ্মি যদি অবতল তলে গিয়ে আপতিত হয় সেই ক্ষেত্রে আর হবে মাইনাস। বইতে যেটা লেখা আছে সেটা হচ্ছে উত্তল তল হলে, উত্তল যদি তল উত্তল হয় তাহলে সেই ক্ষেত্রে আর প্লাস, তল অবতল হলে তার মানে সেই ক্ষেত্রে আরটা মাইনাস। এখন কথা হচ্ছে কোনো একটা তল উত্তলও হতে পারে, অবতলও হতে পারে। আলোক রশ্মি কোন তলে গিয়ে পড়তেছে দেখো, এখান থেকে আলোক রশ্মি এসে যদি এই তলে এভাবে পড়ে তাহলে সেই ক্ষেত্রে আর হবে হচ্ছে মাইনাস, অবতল তলে পড়তেছে। কিন্তু আলোক রশ্মি যদি এই পাশ থেকে এসে এই পাশে পড়ে, ঠিক আছে, এই তলে এখানে পড়ে, তাহলে আর হবে সেই ক্ষেত্রে প্লাস। বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে বলো তো কি ঘটনা ঘটবে? আলোক রশ্মি এসে এই তলে পড়তেছে, তাহলে অবতল তলে, তাহলে আর কি হবে এই ক্ষেত্রে? আর হবে মাইনাস। তাহলে আমরা একটু নিয়মটা লিখে রাখি। নিয়মটা হচ্ছে আলোক রশ্মি, আলো উত্তল তলে আপতিত হলে, উত্তল তলে আপতিত হলে আর প্লাস, আলো অবতল তলে আপতিত হলে আর হবে মাইনাস। ঠিক আছে? যারা দেখতে পাচ্ছ না শুনে শুনে লিখে ফেলো, খুব সহজ জিনিস। আলো উত্তল তলে পড়লে আর প্লাস, অবতল তলে পড়লে আর মাইনাস, তাহলে নিয়ম মাথায় থাকবে। আর এক্ষেত্রে আর আমাদের কি হচ্ছে? মাইনাস। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। হ্যাঁ বলো। আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এই যে কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব, এটা বক্রতার ব্যাসার্ধ, তাহলে সেটা হচ্ছে আর। তাহলে আমরা অবতলের চিত্রটা এঁকে ফেলছি। হ্যাঁ বলো। নিয়মগুলা মানে এই যে চিহ্নের ধনাত্মক প্রথা, এটা হচ্ছে নিয়ম। মানে তুমি যদি এই নিয়মগুলো মাথায় রাখো তাহলে রশ্মি চিত্র কেমন হবে, বা তোমার বিম্বের অবস্থান কোথায় হবে, বিম্বের প্রকৃতি কেমন হবে, বাস্তব না অবাস্তব, তারপর সৎ না অসৎ, উল্টো না সোজা, এই জিনিসগুলো তখন আমরা বুঝতে পারবো। এগুলো হচ্ছে চিহ্নের ধনাত্মক প্রথা, নিয়ম। ঠিক আছে? তুমি যদি কোন একটা নিয়ম উল্টাপাল্টা করো তাহলে কিন্তু ক্যালকুলেশন সব উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক আছে? এটা ধরে নেওয়া হয়েছে চিহ্নের ধনাত্মক প্রথা আর কি এগুলা। ঠিক আছে? এখন আমি ভাবলাম আজান দিল কোত্থেকে। এবার দুই নম্বরটা বলতেছে অবতল, সরি, এবার দুই নম্বরটা বলতেছে উত্তল তলে আলোর প্রতিসরণ। তাহলে তলটা হবে এবার উত্তল। দেখো এইটা হচ্ছে উত্তল তল, এই পাশে প্রতিসারক মাধ্যম রাখা আছে, এইটা হচ্ছে প্রধান অক্ষ, এই পাশের প্রতিসারক মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে μ2, এই পাশের প্রতিসারাঙ্ক হচ্ছে μ1। এটা হচ্ছে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের উপর এখানে মনে করো বস্তু আছে, এটা হচ্ছে বস্তু ও। এবার বক্রতার কেন্দ্র কোথায় থাকবে? এই পাশে থাকবে, এই যে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র সি। এখন এইখান থেকে এই বস্তু থেকে একটা আলোক রশ্মি এই বরাবর আপতিত হলো, এটা এই বরাবরই চলে যাবে, পাস করবে। এখন একটা রশ্মি চিত্র দিয়ে তো আর বিম্ব পাওয়া যাবে না, আরেকটা রশ্মি চিত্র লাগবে। এখান থেকে আরেকটা আলোক রশ্মি এসে এই পয়েন্টে আপতিত হলো। এখন ওই পয়েন্টে আমাদের আগে অবিলম্ব আঁকতে হবে। যদি এই রশ্মিটা না বাঁকতো, মাধ্যম চেঞ্জ হচ্ছে, প্রতিসরিত হচ্ছে, বাঁকবে। কিন্তু যদি ভাই না বাঁকতো তাহলে আলোক রশ্মিটা এই বরাবর চলে যেত। এখন বাঁকবে, আমি বলতেছি বাঁকবে, আলোক রশ্মিটা বাঁকবে। তাহলে বাঁকলে তার কোন দিকে যাওয়ার কথা ছিল দেখি তো। এইটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, তাহলে বক্রতার ব্যাসার্ধটা হচ্ছে ওই পয়েন্টে অবিলম্ব। ধরো এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট। এইবার দেখো খেয়াল করো, যাওয়ার কথা ছিল এই বরাবর, এই যে এই বরাবর চলে যাওয়ার কথা ছিল। এখন বাঁকবে তো অবিলম্বের দিকে। আচ্ছা, অবিলম্বের দিকে বেঁকে কি এই পাশে চলে যাবে? এই পাশে যদি চলে যায় তাহলে তো যে মাধ্যম থেকে আসলো ওই মাধ্যমে চলে গেল। কি ঘটলো? প্রতিফলন। তো প্রতিফলন না তো কি ঘটবে? প্রতিসরণ। তাহলে আলোক রশ্মি এই মাধ্যমে প্রবেশ করবে। এখন এই মাধ্যমে দেখো এই বরাবর গিয়ে আপতিত হয়েছিল, এখন অবিলম্বের দিকে বেঁকে যাবে এইভাবে। দেখো বেঁকে যাবে এইভাবে, তাহলে অনেক বাঁকতে পারে। দেখো বাঁকার ক্ষেত্রটা দেখো, এতটুকু বাঁকলো, আরেকটু বাঁকলো, আরেকটু বাঁকলো, আরেকটু বাঁকলো, আরেকটু বাঁকলো। এই যে তার বাঁকার রিজিয়নটা দেখো, বাঁকার এলাকাটা দেখো। আলোক রশ্মি যদি না বাঁকতো তাহলে এই বরাবর চলে যাইতো, এই বরাবর চলে যাইতে পারতো। তাহলে বেঁকে যাবে, দেখো এতটুকু বাঁকার এলাকা পাচ্ছে না। এখন যদি খুব সামান্য বাঁকে তাহলে কি হবে, আর যদি অনেক বেশি বাঁকে তাহলে কি ঘটনা ঘটবে? মনে করো সামান্য বাঁকলো প্রথমে, এই যে বেঁকে মনে করো এইটা হইলো, বেঁকে মনে করো এইটা হইলো, এতটুকু বাঁকলো, বাঁকছে কিনা? এই যে কালোটা থেকে বেঁকে নীলটা হয়েছে, বাঁকছে।
এবার এই রশিটাকে আর এই রশিটাকে সামনের দিকে বর্ধিত করো, মিলাইতে পারবা? কি করতে হবে? তাহলে এইটাকে টান দিয়ে পিছন দিকে নিয়ে যাবো, আর পিছন দিকে নিয়ে গিয়ে দেখো এই পয়েন্টে মিলিত করবো। তাহলে এই যে দুইটা রশি, এই দুইটা রশি এই পয়েন্টে মিলিত হচ্ছে, তাহলে এই পয়েন্টে পাওয়া যাবে হচ্ছে বিম্ব। এবার বলো তো বিম্ব কেমন বিম্ব পাওয়া গেল? অবাস্তব বিম্ব। কিভাবে বুঝলাম? বস্তু যে পাশে, বিম্ব ওই পাশে। তাহলে পি বিন্দু থেকে দূরত্ব কাউন্ট করতে হবে। তাহলে পি বিন্দু থেকে বস্তুর দূরত্ব এতটুকু, বস্তু দূরত্ব ইউ, বলো ইউ প্লাস আর মাইনাস? প্লাস। বিম্বের দূরত্ব এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে ভি, ভি প্লাস আর মাইনাস? মাইনাস। আর পিসি এইখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে আর বক্রতার ব্যাসার্ধ, বলো এটা কি হবে? এটা হবে প্লাস। কিভাবে বুঝলা তুমি? আলোক রশ্মি এসে আপতিত হয়েছে কোন তলে? এই তলটা দেখতে কেমন তল? উত্তল তল। দেখো এই যে কিভাবে আঘাত করতেছে, তীর চিহ্ন দিকে তাকাও, কিভাবে কি আঘাত করতেছে? উত্তল তলে, এই কারণে আরটা হচ্ছে প্লাস। তাহলে এই ক্ষেত্রে রশ্মি চিত্র আমরা এঁকে ফেলছি। এইবার একটা ঘটনা দেখো, উত্তল তলে এই ক্ষেত্রে কেমন বিম্ব পাইলাম? অবাস্তব। আচ্ছা লিখি একটু আমরা এখানে, অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব, উত্তল তলে অবাস্তব পাইলাম। উত্তল তলে বাস্তব অবাস্তব দুটাই পাওয়া যায়, শুধুমাত্র যে অবাস্তব পাওয়া যায় তাই না, বাস্তবও পাওয়া যাবে। তুমি এবার দেখো কিভাবে বাস্তব পাওয়া যায়। সামান্য বেঁকে গেছিল বলে পিছন দিকে বর্ধিত করে মিলানো হয়েছে। এই যে সামান্য বেঁকে গেল, পিছন দিকে বর্ধিত করে মিলাইলাম। আচ্ছা যদি বেশি বেঁকে যাইতো, আরো যদি বেশি বেঁকে যাইতো, বেঁকে মনে করো এরকম হইতো, তাহলে এই ক্ষেত্রে এটাকে পিছন দিকে মিলানো যাইতো? পিছন দিকে আর মিলতো না। তাহলে কোথায় গিয়ে মিলতো? সামনের দিকে গিয়ে প্রকৃতপক্ষে এখানে কোনো একটা পয়েন্টে মিলতো। তাহলে সেই ক্ষেত্রে বিম্ব কেমন হইতো? বাস্তব হইতো। এখন কথা হচ্ছে ভাই কম বাঁকবে বেশি বাঁকবে এটা আমি বুঝবো কিভাবে? এটা আসলে কার উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে এই পাশে কোন মাধ্যম আছে সেই মাধ্যমের আলোকীয় ঘনত্বের উপর। যদি এই মাধ্যমের আলোকীয় ঘনত্ব বেশি হয় এর তুলনায়, মানে অনেক বেশি, তাহলে বেশি বাঁকাবে। আর যদি কম হয়, আলোকীয় ঘনত্ব তুলনামূলক যদি কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে কম বাঁকাবে। তার মানে এর প্রতিসারাঙ্ক যত বেশি হবে, ঠিক আছে, তত বেশি আলোক রশ্মিটা বেঁকে যাবে। মানে যত বেশি আলোকীয় ঘন হবে, আলোর বাঁকানোর ক্ষমতাটা তত বেশি হবে। তাহলে যত বেশি বাঁকায় দিবে, দেখো তো সামনের দিকে মিলবে না? ঠিক আছে, তাহলে সামনের দিকে মিলবে বাস্তব বিম্ব পাওয়া যাবে, আর পিছনের দিকে মিললে অবাস্তব বিম্ব। তাহলে এবার আমরা আঁকবো হচ্ছে সেই বাস্তবটা। তাহলে এবার 3 নম্বর দিয়ে দেখো, উত্তল তলে, উত্তল তলে আলোর প্রতিসরণ। এবার এই একই জিনিস আঁকবো। এটা হচ্ছে উত্তল তল, এই পাশের প্রতিসারক মাধ্যমটা হচ্ছে μ2, এই পাশের প্রতিসারক মাধ্যম হচ্ছে μ1। এটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে এটা হচ্ছে পি বিন্দু, এটা মনে করো বস্তু ও, আর বক্রতার কেন্দ্র হচ্ছে এইটা, এটা হচ্ছে সি। তাহলে একটা আলোক রশ্মি প্রথমে এই বরাবর আপতিত হবে, এটা বাঁকবে না, একটা দিয়ে হবে, আরো একটা লাগবে। এই একটা রশ্মি গিয়ে এই পয়েন্টে আপতিত হয়েছে, দেখো এটা যদি না বাঁকতো তার এই বরাবর যাওয়ার কথা না, তাহলে সেটা কি বাঁকবে? অবিলম্ব লাগবে ওই পয়েন্টে। তাহলে এইটা হচ্ছে অবিলম্ব। এবার দেখো বাঁকাই দিবে অনেক বেশি, অনেক বেশি বাঁকাই দিবে। এই তাহলে অনেক বেশি বাঁকানো একটা আলোক রশ্মি, প্রতিসরিত রশ্মি হচ্ছে এইটা, দেখো অনেক বেশি বেঁকে গেছে। এইবার দেখো তো পিছন দিকে বর্ধিত করলে মিলানো সম্ভব? তাহলে এটাকে একটু সামনের দিকে টানতে থাকো, দেখো এই পয়েন্টে এসে এখানে এসে মিলে গেছে। তাহলে এখানে পাওয়া যাবে এবার বিম্ব। তাহলে এবার বলো তো এই বিম্বটা কেমন বিম্ব হইলো? বাস্তব, প্রকৃতপক্ষে আলোক রশ্মি মিলতেছে। তাহলে এই ক্ষেত্রে যে উত্তল তলে আলোর প্রতিসরণ, কেমন বিম্ব পাইলাম আমরা? বাস্তব বিম্ব পাইলাম। তাহলে দেখো উত্তল তলের ক্ষেত্রে বাস্তব অবাস্তব দুটোই পাওয়া গেল, কিন্তু অবতল তলের ক্ষেত্রে শুধুমাত্র অবাস্তব পাওয়া গেল। তো এই কারণে আমরা এখানে একটু সামনে লিখবো সর্বদাই অবাস্তব, মানে শুধু অবাস্তব লিখলে হবে না, সর্বদাই অবাস্তব। উত্তল তলে দুটোই হয়, বাস্তব অবাস্তব দুটোই হয়, কিন্তু অবতল তলে শুধুমাত্র অবাস্তব বিম্ব পাওয়া যাবে, কখনো বাস্তব বিম্ব পাওয়া যাবে না এই ক্ষেত্রে। এখন কথা হচ্ছে কেন? এই ক্ষেত্রে যদি বেশি বাঁকতো তাহলে এই ক্ষেত্রে বাস্তব পাওয়া যাইতেও তো পারে। এই ক্ষেত্রে তো কম বাঁকাইছি, দেখো আমি সামান্য একটু বাঁকাইছি, তো সামান্য একটু বাঁকাইছি বলে বিম্বটা হয়েছে অবাস্তব। তো যদি আমি আরেকটু বেশি বাঁকাইতাম তাহলে তো বাস্তব পাওয়া যাইতেই পারতো, তাই না? দেখো তো একটু খেয়াল করে, এই আলোক রশ্মিটা এই যে কালোটা এই বরাবর যাওয়ার কথা ছিল, তার না বাঁকলে বেঁকে লালটার দিকে যাবে না? তার বাঁকার রিজিয়নটা খুব বেশি না, কিন্তু বাঁকার এলাকাটা এতটুকু, খুবই কম। এখানে দেখো বাঁকার এলাকা ছিল অনেক বেশি, এই যে বাঁকার এলাকা হচ্ছে এতটুকু, এই যে কালোটা বেঁকে লালটার দিকে আসবে, এই যে বাঁকার এলাকা হচ্ছে এতটুকু। এইবার সেই বাঁকার এলাকা সামান্য এতটুকু, ঠিক আছে? এটা কি বেশি কোণে বাঁকতে পারবে? বেশি কোণে বাঁকতে পারবে না। তো তারপরও মনে করো এখানে আমি আরো দুইটা রশ্মি এঁকে দেখালাম, মনে করো এই একটা বাঁকলো, এই যে এই একটা আর এই একটা, দেখো এখানে কয়টা আঁকছি মোট বলো তো? 3টা। তো মাঝখানেরটার জন্য এইটা। এবার এইটাকে যদি আমি পিছন দিকে বর্ধিত করি, এটাকে পিছন দিকে বর্ধিত করলে এই পয়েন্টে বিম্ব, এইটাকে যদি আমি পিছন দিকে বর্ধিত করি, পিছন দিকে বর্ধিত করলে এই পয়েন্টে বিম্ব। তাহলে যাই ঘটনা ঘটুক না কেন সি এবং ও এর মধ্যেই বিম্ব পাওয়া যাবে, ঠিক আছে? দেখো যাই ঘটনা ঘটুক, কম বাঁকুক বেশি বাঁকুক যাই হোক না কেন, তোমরা এই চিত্র নষ্ট করো না,
কম বাকুক বা বেশি বাকুক যাই হোক না কেন, বিম্ব ও থেকে সি এই অঞ্চলের মধ্যেই আমি পাবো, এবং বিম্বটাকে আমি পিছন দিকে বর্ধিত করে পাচ্ছি। প্রকৃতপক্ষে মিলতেছে? তাহলে পিছন দিকে বর্ধিত করে পাওয়া গেলে কেমন বিম্ব? তাহলে এই ক্ষেত্রে সর্বদাই, এই কারণে লেখা হয়েছে সর্বদাই অবাস্তব বিম্ব। বাস্তব হইতে পারে, বাস্তব হইতে পারে না, কিন্তু উত্তল তলের ক্ষেত্রে বাস্তব অবাস্তব দুটাই হতে পারে। যদি কম বাঁকে তাহলে অবাস্তব, বেশি বেঁকে গেলে বাস্তব। এখন কনফিউশনটা কোথায় হয়? তোমরা যদি ইসাক স্যারের বই পড়ো, মানে সাপোজ টিচারের হেল্প নাই তোমার, তুমি বই পড়তেছো শুধু, তাহলে তুমি বইতে গিয়ে দেখবা ইসাক স্যারের বইতে এইটা আছে, মানে অবতল তলের জন্য এই একটা, আর উত্তল তলের ক্ষেত্রে এইটা আছে। আর তপন স্যারের বই যদি ফলো করো তাহলে মানে অবতল তলের ক্ষেত্রে এইটা আছে অবাস্তব বিম্ব, আর উত্তল তলের ক্ষেত্রে এইটা আছে অর্থাৎ বাস্তব বিম্ব। তো তোমার কনফিউশনটা লাগবে কখন? দুইটা যখন এক জায়গা হবে, দুইটা বই যখন এক জায়গা হবে। তুমি দেখবা কি ইসাক স্যারের বইতে লেখা আছে অবাস্তব উত্তল তলের জন্য, তপন স্যারের বইতে লেখা আছে উত্তল তলের জন্য বাস্তব। এই যে কনফিউশন, মাথার মধ্যে জড়া লেগে গেল। তার মানে ব্যাপার আসলে দুটাই ঘটতে পারে। তো দুঃখের বিষয় হচ্ছে কোনো বইতে ক্লিয়ারলি এই কথাটা লেখা নেই, বা দুইটা রশি চিত্র এঁকে দেওয়া নেই। বুঝতে পারছো? যদি বইতে এই কথাটা লেখা থাকলো যে এই ক্ষেত্রে দুটাই হওয়া সম্ভব, কিন্তু এই ক্ষেত্রে একটা হওয়া সম্ভব, এই কথা যদি ক্লিয়ারলি লেখা থাকতো তাহলে আমরা একটা প্রপার আইডিয়া পাইতাম। আর না হলে একটা মুখস্থ ধারণা হবে, আর অনেক সময় কনফিউশন, ভাই এই বইতে এটা দেখলাম, ওই বইতে এটা দেখলাম, কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে আসলে দুইটাই ঠিক, বুঝতে পারছো? দুইটাই ভুল না, দুইটাই ঠিক। ঠিক আছে, দুইটাই ঠিক। তাহলে আমরা এই ঠিকগুলাই মাথায় রাখবো। ক্লিয়ার? তাহলে এখন যাদের আঁকতে বাকি আছে তারা একটু এগিয়ে ফেলো দ্রুত। আবার করো প্রশ্নটা, শুনি নাই। হ্যাঁ, ভালো একটা কোশ্চেন করছো। যদি প্রধান অক্ষের সমান্তরাল থাকে, এরকম যদি হয়, এই যে একটা রশি আর একটা রশি, দুইটা রশি পরস্পর কি হবে? সমান্তরাল। আচ্ছা, তোমরা মানে উত্তল লেন্সের রশি চিত্র এটা 9, 10 যখন পড়ছো তখন দেখছো যখন এই যে সমান্তরাল থাকে তখন লেখা থাকে বিম্বের প্রকৃতি কেমন, ওখানে লেখা থাকে বাস্তব অবাস্তব দুটোই, তারপরে উল্টা সোজা দুটোই, এরকম লেখা থাকে, দেখছো? মানে বাস্তব ও অবাস্তব। এখন প্রশ্ন জাগে না যে বাস্তব অবাস্তব কেমনে হয়, দুটোই কেন লেখা আছে? তার কারণ হচ্ছে যদি সামনের দিকে অসীমে গিয়ে মিলে, বিম্বের অবস্থান কোথায় হবে বলো? দুইটা সমান্তরাল রশি কোথায় গিয়ে মিলবে? অসীমে। তাহলে বিম্বের অবস্থান অসীমে। এখন এই দুইটা যদি অসীমে গিয়ে সামনের দিকে মেলে তাহলে বাস্তব, আর যদি পিছন দিকে গিয়ে মিলে অবাস্তব। তার মানে দুটোই। তাহলে বাস্তব অবাস্তব দুটোই হতে পারে, আর বিম্বের অবস্থানটা কোথায় হবে তখন? অসীম। এই তো, ওই তো মিলবে না, এই কারণে বলা হয় অসীমে। তাহলে বাস্তব যদি মিলে অসীমে গিয়ে মিলবে, মনে করো অসীমে কোনো একদিন মিলবে, তাহলে বাস্তব হবে। এই তোমরা যে কি পরীক্ষা দিছো ভাই! হ্যাঁ, আমি কয়েকটা খাতা একটু পড়ে শোনাবো। এত সাহিত্য লিখছে, মানে দুইটা খাতা পড়ে আমার মনে হয়েছে দুইটারে যদি আমি সামনে পাইতাম ধরে একটা আসার দিতাম। হ্যাঁ, মানে আমার মনেই হয়নি এরা সায়েন্সের স্টুডেন্ট। মানে শক্তির সংজ্ঞা, যান্ত্রিক শক্তির সংজ্ঞা, কর্মদক্ষতার সংজ্ঞা যে মানুষ এরকম লেখে, মানে 9, 10 তো পড়ে আসছে এগুলো, তাই না? তো এরকম উদ্ভট সংজ্ঞা কিভাবে লিখবে? হ্যাঁ, প্রিপারেশন ব্যাচের গুলো কাঁদতেছিল। হ্যাঁ, তোমরা বলছে প্রিপারেশন ব্যাচে তো খাতা দেখে ফেলছে, অন্তত 30 পাইছে, 7টা 8টা। 30 না 40, ওদের তো 40। তোমাদের ব্যাচে 2 জন পাইছে 30 দেখলাম, মানে যতগুলো দেখছে অর্ধেক খাতা দেখছি, তার মধ্যে 2 জন পাইছে 30, সরি 40 না। দেখো আমরা এখানে রশি চিত্রগুলো তো আঁকলাম, এবার এখানে বলো তো মোট ক্ষেত্র কয়টা? 1 2 3, গুণে আমরা 3টা পাচ্ছি, কিন্তু ক্ষেত্র হচ্ছে 6টা। এখানে দেখো বস্তু ছিল হালকা মাধ্যমে, বস্তু হালকা মাধ্যমে না, বস্তু মনে করো ঘন মাধ্যমে আছে। তাহলে এই পাশে যে প্রতিসারক মাধ্যমটা আছে সেটাকে আমি এই পাশ থেকে নিয়ে এই পাশে দিয়ে দিলাম, তাহলে আরো একটা ক্ষেত্র হইলো। এই পাশের প্রতিসারক মাধ্যমটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে দিলাম, আরো একটা ক্ষেত্র হইলো। ঠিক আছে, 5টা। এই পাশ থেকে নিয়ে এই পাশে নিয়ে দিলাম, ক্ষেত্র কয়টা হইলো? মোট 6টা। তাহলে ক্ষেত্র আসলে মোট 6টা। এখন এই 6টা ক্ষেত্রের জন্য আলাদা আলাদা করে ডেরিভেশন করতে হবে, আলাদা আলাদা করে সূত্র আসবে, এবং এই 6টা ক্ষেত্রের জন্য এই 6টা সূত্র মাথায় রাখতে হবে। এবং সূত্রগুলো দেখতে এরকম হবে, দেখো সূত্রগুলো হচ্ছে এরকম যে μ2 ডিভাইডেড বাই ভি প্লাস μ1 ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই আর। এই ফরম্যাটের মোট 6টা সূত্র মুখস্থ রাখতে হবে। ভয় লাগছে? ভয় লাগছে না? 6টা সূত্র মুখস্থ লাগবে না, একটা সূত্র মুখস্থ করতে হবে। ক্ষেত্র 6টা, কিন্তু সূত্র কয়টা? একটা। তাহলে 6টা ক্ষেত্রের জন্য, যাই হোক ক্ষেত্র আমার বোঝার দরকারও নেই, আমি ম্যাথ করার জন্য সূত্র খাটাবো এইটা। তাহলে এখানে μ1 তোমরা দেখতেই পাচ্ছ, μ1 হচ্ছে এইটা, μ2 হচ্ছে এইটা, ইউ ভি আর μ1 μ2 এদের পরিচয় আমাদের জানা আছে। তাহলে 6টা ক্ষেত্রের জন্য এই একটা সূত্র, কিভাবে সূত্রটা খাটে
এটা আমাদের খুব ভালো করে শিখতে হবে, তাহলে আমরা গোলীয় তলে প্রতিসরণের যে কোনো ম্যাথই সলভ করতে পারবো। এখন কথা হচ্ছে এই সূত্রটা কোত্থেকে পড়লো, এইটা আমরা একটু প্রমাণ করব একটা ক্ষেত্রে। তাহলে এখানে 3টা আঁকা আছে, আরো 3টা হতে পারে, কিন্তু আমরা একটা ক্ষেত্রে এই সূত্রটা প্রমাণ করব। তুমি চাইলে বাদ বাকি ক্ষেত্রগুলোতে প্রমাণ করতে পারো, সূত্র ওই একই সূত্রই আসবে। বোঝা গেল কথাটা? তুমি 6টা ক্ষেত্রে প্রমাণ করে দেখবা, সূত্র ওই একই সূত্রই আসবে। তো এখন আমি এই জিনিসটা একটু প্রমাণ করব। তাহলে প্রমাণ করার জন্য জাস্ট একটা ক্ষেত্র আঁকলেই আমাদের হবে। তো আমরা এই অবতলে এই ক্ষেত্রটাই আঁকবো, বাদ বাকি সব মুছে দিলাম, এগুলো সব মুছে দিলাম। শুধুমাত্র অবতলের যে ক্ষেত্রটা, ওটা দিয়ে আমরা এই সূত্রটা প্রমাণ করব। দেখি অবতলের ক্ষেত্রটা দিয়ে এই সূত্রটা আমরা প্রমাণ করতে পারি কিনা। দেখো চিত্রটাকে একটু মোটামুটি বড় করে আঁকতেছি। তোমরা এই চিত্রটা আঁকবা, কিন্তু কোনো মতে আঁকবা, বেশি ডিজাইন করার দরকার নেই। এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা ছিল হচ্ছে পি বিন্দু, মেরু বিন্দু। এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র সি, বস্তু ছিল এইখানে, এইটা হচ্ছে বস্তুর অবস্থান, বস্তু ও। একটা আলোক রশ্মি তো এই বরাবর গেল, সেই আলোক রশ্মিটা বাঁকবে না, এই বরাবর পাস করবে। এই বস্তু থেকে একটা আলোক রশ্মি গিয়ে এই পয়েন্টে আপতিত হইল, বস্তু থেকে এই পয়েন্টে গিয়ে আপতিত হইল। এখন যদি না বাঁকতো তার এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু বাঁকবে। তো কিভাবে বাঁকবে সেটা একটু দেখাই। দেখো এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র, মানে বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ অবিলম্ব ওই পয়েন্টে। তো এইটা হচ্ছে বেঁকে যাওয়া আলোক রশ্মি, হালকা থেকে ঘনতে যাচ্ছে, বেঁকে গেল অবিলম্বের দিকে। এটাকে আমরা পিছন দিকে বর্ধিত করলাম, এই পয়েন্টে এসে মিললো, এই পয়েন্টে পাবো হচ্ছে আমরা বিম্ব। এটা হচ্ছে বিম্ব, এইটা হচ্ছে বস্তু। ঠিক আছে? তাহলে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি সবগুলো আমি দেখাচ্ছি। এবার তাহলে বলো তো আপতন কোণ কোনটা? এই পয়েন্টটাকে আমি বললাম এটা হচ্ছে এ পয়েন্ট, এ পি বি। এটা হচ্ছে গোলীয় তলের উন্মেষ, যতটুকু অংশকে আমি বিচার বিবেচনা করতেছি গোলীয় তলের। তাহলে আপতিত হইলো ও এ রশ্মিটা গিয়ে। তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে আপতন কোণ। তাহলে আপতন কোণটা আমি একটু চিত্রে দেখাই। এইটা না, দেখো তো আপতন কোণ, এই লাল রেখাটাই তো অবিলম্ব, বক্রতার ব্যাসার্ধ। তাহলে আপতিত রশ্মি কালোটা লালটার সাথে যে কোণ তৈরি করতেছে সেটা হচ্ছে আপতন কোণ আই। এবার প্রতিসরণ কোণ দেখাও তো, প্রতিসরণ কোণ কোনটা? প্রতিসরিত রশ্মি নীলটা, সেইটা অবিলম্বের সাথে অর্থাৎ লালটার সাথে যে কোণ তৈরি করতেছে, দেখো এই যে ছোট্ট একটা কোণ, এই কোণটা হচ্ছে আমাদের আর। এখন এই কোণটা যদি আর হয়, ঠিক আছে, এই কোণটা যদি আর হয়, দেখো তো বিপ্রতীপ কোণ হিসেবে এই কোণটাও আর হওয়া উচিত না? এই বুঝতে পারছো? এটা যদি আর হয়, কার কার মধ্যবর্তী কোণ? এভাবে বোঝো, লালটা আর নীলটা, ঠিক আছে, লালটা আর নীলটা। তাহলে এদের মধ্যবর্তী কোণ, তাহলে এই পাশে লালটা আর নীলটার মধ্যবর্তী কোণ কত? আর। তাহলে কালাটা আর লালটা, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আপতন কোণ আই, আর নীলটা আর লালটা এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আর। এখন এই মাধ্যমের প্রতিসরাঙ্ককে বললাম μ1, এই মাধ্যমের প্রতিসরাঙ্ককে বললাম μ2। আলোক রশ্মি, আলোক রশ্মি, ওই এসবিটা বন্ধ করে দাও তো, এসবি ওই সিস্টেম। হ্যাঁ, আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে না, এক মাধ্যম থেকে দুই মাধ্যমে যাচ্ছে। তাহলে আমরা দেখো তো এই জিনিসটা লিখতে পারি, এক মাধ্যম থেকে দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক, একের সাপেক্ষে দুইয়ের প্রতিসরাঙ্ক μ2 ডিভাইডেড বাই μ1, এটাই হচ্ছে এই ক্ষেত্রে প্রতিসরাঙ্ক, দ্যাট ইজ মিউ। তাহলে এবার তোমরা কেউ লিখবা না, জাস্ট সূত্রের প্রমাণটা দেখো। মিউ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, লিখলাম এটা। মিউ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এখন এখানে দেখো মিউ এটা ইকুয়াল টু সাইন আই, এই আই কোণের মানটা, এটাকে আমি এভাবে লিখবো ও এ সি। তাহলে সাইন ও এ সি ডিভাইডেড বাই সাইন আর, আরটাকে আমি এভাবে লিখবো আই এ সি। তাহলে আই এ সি। তাহলে এবার আমি একটু কোণাকুণি গুণ করে দিই। তাহলে সাইন আই এ সি এর সাথে গুণ হচ্ছে মিউ, এবং এ পাশে আছে সাইন ও এ সি। এইবার দেখো আমরা ত্রিভুজ সূত্র খাটাবো, ত্রিভুজের সাইন থিওরিয়াম। ও এ সি ত্রিভুজে, ও এ সি ত্রিভুজে ত্রিভুজের সাইন সূত্র খাটাবো। ত্রিভুজের সাইন সূত্র বলে কোন একটা বাহু, সেই বাহুর বিপরীত কোণের সাইন অনুপাতটা থাকবে ধ্রুব। তাহলে বাহুটা হচ্ছে ও এ, ও এ, তার বিপরীত কোণের সাইন অনুপাতটা, এই বাহুর বিপরীত কোণ, তাহলে সেটা হচ্ছে ও সি এ বা এ সি ও, একই কথা। তাহলে তার সাইন, তাহলে সাইন এ সি ও আমি লিখলাম, ইকুয়াল টু, এবার আসো সি ও বাহু, সি ও বাহু বলো এর বিপরীত কোণ কোনটা? এই যে ও এ সি, তাহলে সাইন ও এ সি, আমাদের এখানে কোনটা আছে? সাইন ও এ সি আছে, এর মান কত এটা আমাদের দরকার, সাইন ও এ সি। তাহলে এইটার সাথে এইটা গুণ হচ্ছে, দ্যাট ইজ সি ও ডিভাইডেড বাই ও এ বা এ ওটা নিচে চলে গেল, এ ও এভাবে লিখি, ইন্টু হচ্ছে সাইন এ সি ও, এই যে পাইলাম।
এবার আসো ত্রিভুজে সাইন সূত্র খাটাবো হচ্ছে আইএসি ত্রিভুজে। আমরা 9 10 যে সম্পাদ্য উপপাদ্য করছি না, তো এটা হচ্ছে একটা উপপাদ্য। এই কারণে দেখো যে উপপাদ্যের মতো সূত্রগুলো খাটতেছে না, তো এই কারণে এই অধ্যায়টাকে বলা হয় জিওমেট্রিক্যাল অপটিক্স, জ্যামিতিক আলোক বিজ্ঞান। বুঝতে পারছো? তাহলে ত্রিভুজ আই এসি, এই ত্রিভুজে এ আই, বলো এ আই ডিভাইডেড বাই কি হবে? সাইন এ সি আই, সাইন এ সি আই ইকুয়াল টু সি আই ডিভাইডেড বাই কি হবে? আই এ সি। তাহলে আই সাইন আই এ সি, বলো এখানে আমাদের কোনটা আছে? সাইন আই এ সি। তাহলে অতএব সাইন আই এ সি এই কোনটা ইকুয়াল টু সি আই ডিভাইডেড বাই এ আই ইন্টু সাইন এ সি আই, এ সি আই, এই যে লিখলাম। এবার এখানে মানগুলো বসাই দিই। তাহলে মিউ ইন্টু সাইন আই এ সি এর মান হচ্ছে সি আই ডিভাইডেড বাই এ আই সাইন এ সি আই ইকুয়াল টু সাইন ও এ সি এর মান কত? সি ও ডিভাইডেড বাই এ ও সাইন এ সি ও, এ সি ও। এই এ সি ওটাকে দেখো এ সি ও, এটাকে এ সি আই লিখলে হবে কিনা? তাহলে এ সি আই লিখলাম। লাভ কি হলো? লাভ হইলো এইটা আর এইটা কাটাকাটি গেল। ঠিক আছে, এইবার খুব ভালো করে খেয়াল রাখবা, লিখবা না কিন্তু কেউ, যারা লিখতেছো থেমে যাও। মিউ ইন্টু সি আই ডিভাইডেড বাই এ আই। সি আইটাকে আমি সি আই রাখলাম, এ আইটাকে আমি লিখলাম পি আই, এর জায়গায় লিখলাম পি, এই যে গোজা মিল দিলাম একটু। সিও ডিভাইডেড বাই এ ও, তার এ ওর এখানে লিখলাম পিও, এর জায়গায় পি লিখলাম। কেন লিখলাম? গোলীয় তলের এই উন্মেষটা আলোচনার সাপেক্ষে আমরা ধরে নিচ্ছি এটা খুবই ছোট। তাহলে পি বিন্দুতে একটা আলোক রশ্মি আপতিত হয়েছে, এই যে রশ্মিটা আপতিত হয়েছে। আর এই যে রশ্মিটা অর্থাৎ এ ও, এই রশ্মিটা আসলে এত উপরে না, আমি এত উপরে রাখছি চিত্রটা খুব ভালো করার জন্য। এইটা আসলে পি বিন্দুর সামান্য উপরে বা পি বিন্দুর সামান্য নিচে, তার মানে এ বিন্দু আর পি বিন্দু পরস্পরের খুবই কাছাকাছি। তাহলে এ বিন্দু আর পি বিন্দু যদি পরস্পরের খুবই কাছাকাছি হয়, তাহলে এ ও ইকুয়াল টু আমি লিখতে পারি পি ও, এ আই এটা ইকুয়াল টু লিখতে পারি পি আই। আমি সেই কাজটা করছি। তাহলে এ বিন্দু পি বিন্দুর খুব কাছাকাছি হওয়ার জন্য আমি সি আই এর, এ আই এর জায়গায় লিখলাম পি আই এবং এ ও এর জায়গায় লিখলাম পিও। এবার দেখো, এবার আমি এই যে চিহ্নের ধনাত্মক প্রথাটা ইউজ করব। তুমি একটু আমাকে দেখাবা সি আই এর দূরত্বটা কি। এইটুকু হচ্ছে বস্তুর দূরত্ব, এটা হচ্ছে ইউ, ইউ কি আমাদের প্লাস। এইটুকু হচ্ছে বিম্বের দূরত্ব ভি, ভি কি আমাদের মাইনাস। এইটুকু হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর, আর কি আমাদের মাইনাস। তাহলে তুমি বলো তো সি আইটা কিভাবে পাওয়া যাবে? বিম্বের দূরত্ব থেকে বক্রতার ব্যাসার্ধ আর বিয়োগ দিলে পাওয়া যাবে না? দেখো তো পি আই থেকে পিসি বাদ দিলে পাওয়া যাবে না? তো আমি পি আই মাইনাস পিসি না লিখে একবারে ভি এবং আর এর মাধ্যমে লিখবো, আমি লাইন আর বাড়াচ্ছি না। তাহলে ভি থেকে কি বিয়োগ দিব? আর বিয়োগ দিব। তাহলে এখানে আমি লিখলাম ভি মাইনাস হচ্ছে আর। এবার সাবধানতার বিষয় হচ্ছে শুধু এইটা লিখলে চলবে না, এত কষ্ট করে চিহ্নের ধনাত্মক প্রথা শিখছি সেটাও আমাদের এখানে খাটাইতে হবে। ভি এর আগে কি ছিল? তাহলে এটা শুধু ভি না, চিহ্ন সহ ভি, তাহলে মাইনাস। আর এর আগে কি ছিল? মাইনাস, তাহলে শুধু আর না মাইনাস আর। এই মাইনাস তো মানে বিয়োগ তাই, অন্তর্ফল তাই, তাহলে মাইনাস তো দিলাম একটা, এর আগেও কি হবে? একটা মাইনাস। নিচে কি আছে? পি আই আছে না? দেখো তো পি আই বিম্ব, তাহলে বিম্ব হচ্ছে মাইনাস ভি ইকুয়াল টু সিও। এবার আসো বলবা সিও এইটা কি, মানে কোনটা থেকে কোনটা বাদ দিলে সিওটা পাওয়া যাবে? এই যে এখান থেকে এই পর্যন্ত বস্তুর দূরত্ব, এটা হচ্ছে ইউ। ইউ থেকে দেখো পি আই বাদ দিলে, পি থেকে আই বাদ, সরি পি থেকে সি বাদ দিলে পাওয়া যাবে। পি থেকে আই না, পি থেকে সি বাদ দিলে পাওয়া যাবে। তাহলে বস্তুর দূরত্ব থেকে বক্রতার ব্যাসার্ধ বাদ দিলে এটা পাওয়া যাচ্ছে না। তাহলে বস্তুর দূরত্ব ইউ, বক্রতার ব্যাসার্ধ আর, তাহলে ইউ থেকে কোনটা বিয়োগ দিব? আর বিয়োগ দিব। তাহলে ইউ মাইনাস হচ্ছে আর, বলো আর কেমন? মাইনাস আর। ইউ কেমন? প্লাস ইউ। নিচে আছে পিও, পিও বস্তু না, তাহলে এটা কি হবে? প্লাস ইউ। এইবার হচ্ছে ক্যালকুলেশন, দেখো মিউ ইন্টু মাইনাস বি ডিভাইডেড বাই মাইনাস বি। তো মাইনাস বি ডিভাইডেড বাই মাইনাস বি দ্যাট ইজ 1। উপরে মাইনাসে মাইনাসে কি হইলো? প্লাস, নিচে আবার কি আছে? মাইনাস। তাহলে উপরে প্লাস আবার নিচে মাইনাস, কি থাকবে এখানে? মাইনাস আর ডিভাইডেড বাই ভি লিখলাম। ঠিক আছে, এবার আমি মিউটাকে একবার গুণ করে দিই। তাহলে মিউটাকে যদি গুণ করে দেওয়া হয়, এখানে হবে মিউ, এখানে হবে মিউ ইন্টু আর, মিউ ইন্টু আর, এটা হবে না? এইটা সমান সমান এই পাশে কি পাওয়া যাচ্ছে? ইউ ডিভাইডেড বাই ইউ দ্যাট ইজ 1, মাইনাসে মাইনাসে প্লাস আর ডিভাইডেড বাই হলো ইউ। এবার এই পাশে লিখি, দেখো এখানে এটা হচ্ছে মিউ এর পার্ট, এটা হচ্ছে মিউ এর পার্ট, মিউ এর পার্ট দুইটা পার্ট আছে, এটা ভি এটা ইউ। আমি ইউ আর ভি দুইটাকে এক পাশে নিব, তাহলে ভিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আর ডিভাইডেড বাই ইউ আছে না, ভি এর পার্টটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস হবে, তাহলে প্লাস মিউ ইন্টু আর ডিভাইডেড বাই ভি। তাহলে ওয়ানটাকে এই পাশে নিয়ে আসা লাগবে, তাহলে মিউ মাইনাস হবে 1। এইবার দেখো এখান থেকে আর কমন যায় না, নিলাম আর কমন নিলাম,
1 ডিভাইডেড বাই ইউ প্লাস মিউ ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু মিউ মাইনাস 1। এই খুচরা আটটাকে এবার ওই পাশে চালিয়ে দাও। এই আটটা ওই পাশে চলে গেল, তাহলে ওই পাশে গিয়ে কি হবে? ভাগ। এই পাশে গুণ আকারে ছিল। তো এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র। এখন কথা হচ্ছে এই সূত্রটা আমরা মাথায় রাখবো না, কোনো কোনো বইতে এই সূত্রটা করা আছে, কিন্তু এটা আমরা মাথায় রাখবো না। আমরা মিউ এর মানটা বসাই দিব। মিউ ইকুয়াল টু, দেখো তো একেবারে এইখানে তাকাও, এই যে এখানে মিউ ইকুয়াল টু কি লিখছিলাম? এই যে মিউ 2 ডিভাইডেড বাই মিউ 1 লিখছিলাম না? তাহলে আমরা এখানে এই যে মিউ আছে না, এই মিউ এর জায়গায় ওই জিনিসটা বসাবো। তাহলে 1 ডিভাইডেড বাই ইউ মিউ এর জায়গায় বসাবো, মিউ 2 ডিভাইডেড বাই মিউ 1 ডিভাইডেড বাই এই যে বড় ডিভাইডেড আর কি ভি ইকুয়াল টু মিউ এর জায়গায় মিউ 2 ডিভাইডেড বাই মিউ 1 মাইনাস হচ্ছে আর ডিভাইডেড বাই হচ্ছে আর। এবার এটাই হচ্ছে সেই সূত্র। এখন এইটা মুখস্থ রাখতে বললে কষ্ট লাগছে না? যে সূত্রে কোনো ফরম্যাট হইলো, একটা বাজে ফরম্যাট হইলো। তা আমরা এই বাজে ফরম্যাটে মাথায় রাখবো না, সহজ ফরম্যাটে মাথায় রাখবো। আমরা একটা কাজ করি, মিউ 1 দিয়ে উপরে গুণ করে দিই। তাহলে মিউ 1 দিয়ে এখানেও গুণ করবো, এখানেও গুণ করবো, এখানেও গুণ করবো, এখানেও গুণ করবো, সব জায়গায় গুণ করবো মিউ 1 দিয়ে। তাহলে মিউ 1 দিয়ে এখানে গুণ করলে কি পাওয়া যাবে? মিউ 1 ডিভাইডেড বাই ইউ, এখানে গুণ করো। তাহলে মিউ 2 মিউ 1 আছে, গুণ মিউ 1, মিউ 1 মিউ 1 কাটাকাটি, তাহলে মিউ 2 ডিভাইডেড বাই ভি, এখানে গুণ করো মিউ 2 মাইনাস এখানে গুণ করো মিউ 1 ডিভাইডেড বাই আর। তাহলে এটাই হচ্ছে সেই ফরম্যাট। ফরম্যাটটাকে একটু সাজা লিখি এবার। মিউ 2 ডিভাইডেড বাই ভি প্লাস মিউ 1 ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু মিউ 2 মাইনাস মিউ 1 ডিভাইডেড বাই আর। এটাই হচ্ছে আমাদের সেই সূত্রটা। এবার আমরা কোনো ক্ষেত্রে ম্যাথ করার সময় যদি আমাদের বিম্বের অবস্থান বের করা লাগে, মানে সূত্রটা কিভাবে খাটাবো, আমি দেখবো ইউ প্লাস নাকি মাইনাস, আমি দেখবো আর প্লাস নাকি মাইনাস, এটা দেখবো, দেখে মান মানে চিহ্ন সহ মানগুলো বসাবো। মিউ 1 কোনটা মিউ 2 কোনটা এটা আমরা দেখবো, দেখে সেই মানগুলো বসাবো, বসাই এখান থেকে ভি এর মানটা বের করব। যদি দেখি ক্যালকুলেশন করে যদি দেখি ভি এর মানটা মাইনাস আসছে, তাহলে বিম্ব কেমন বিম্ব? অবাস্তব বিম্ব। যদি দেখি ভি এর মানটা প্লাস আসে, তাহলে বিম্ব কেমন বিম্ব? বাস্তব বিম্ব। বোঝা গেছে? তাহলে ভি এর মানটা বের করলেই আমরা বুঝতে পারবো বিম্বটা কেমন হবে, বাস্তব নাকি অবাস্তব। বুঝতে পারছো? এখন এই যে প্রমাণটা আমরা করলাম, এই সূত্রে যেটা আনলাম, সেটা আমরা বাদ বাকি ক্ষেত্রগুলোতেও আনতে পারি। এখন তোমার যদি মনে হয় তুমি একটু প্রমাণ দেখবা, তো গ্রুপে দেখবা আমি ছবি পোস্ট করে দিছি যে বাদ বাকি ক্ষেত্রগুলো কিভাবে আমরা প্রমাণ করতে পারি, একই সূত্র আসে কিনা। তো কেউ যদি দেখতে চাও, কারো যদি এরকম অঢেল সময় থাকে, তাহলে তুমি প্রমাণ করতে পারো, তুমি দেখতে পারো, ওই ডেরিভেশন গুলা নিয়ে ঘাটাঘাটি করতে পারো। আর না হলে জাস্ট সূত্রটা এবং সূত্র কিভাবে খাটাইতে হবে। তো পরের ক্লাসে আমরা এই সূত্রটা খাটাই কিছু ম্যাথ প্রবলেম সলভ করবো। ওকে, বাই।